আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌসুমের প্রথম ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, নাকাল নগরবাসী, ব্যবস্থা গ্রহণের আশ্বাস মেয়র আতিকুল ইসলামের। কাল বসছে সংসদের অধিবেশন। বৃহস্পতিবার বাজেট পেশ, অর্থনীতি সমিতির 17,38,716 কোটি টাকার বিকল্প বাজেট। পরিবেশ ছাড়পত্র বিলম্ব হলে অপেক্ষা না করে কাজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 5,239 কোটি টাকার 9 প্রকল্প অনুমোদন। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 1,765 জন। ফাইজারের টিকা আশায় জনমনে স্বস্তি, চীনেরটা আসলেই দেয়া শুরু হবে। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। জল ও যানজটে নাকাল নগরবাসী। ঢাকা ওয়াসার থেকে সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের পরেও মিলছে না প্রতিকার। 3 ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী, বিঘ্নিত হয় অফিস যাত্রা। এসএম আরফি রিপোর্ট। এই দৃশ্য বলে দিচ্ছে 3 ঘন্টার ভারী বর্ষণে কতটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীতে। কেবল কি জলজট, সঙ্গে যুক্ত হয়েছে দুর্বিষহ যানজট, আর এই দুয়ে নাকাল নগরবাসী। যদিও জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তর করেছে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়েই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন 2 মেয়র। আমরা খাল পরিষ্কার করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। এখানে কেন পানি জমলো, সিটি কর্পোরেশন কি করছে, কালকে থেকে আরম্ভ হয়ে যাবে। আমরা অবশ্যই প্রস্তুত। প্রতিশ্রুতিতে আশায় বুক বাঁধলেও ভোরের বৃষ্টিতে রাজধানীতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। পাল্টায়নি কোনো দৃশ্যপট। 7টা টন জোরে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত পানি এতটুকু। আমরা দৌড় দিয়ে বাসা থেকে আমাদের দোকানপাটে যে ক্যাশ বাক্স ছিল সব আমরা চেয়ারের উপরে যে জায়গায় রাখছি, নাহলে ওইটি সব ভিজে যায়। ভোগান্তি তো হয়, গাড়ি বন্ধ হলে তো মন করেন যে টেনে নেওয়া লাগে, জগ লাগার লাগে, চাকা পাল্টার লাগে, অনেক কিছু করা লাগে। রাস্তায় পানি জমে জলজটের সঙ্গে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টি চলাকালীনে গাড়ি কম আসে, এখন বৃষ্টিটা থেমে গেলে লোকজনও বেড়ে যায়, গাড়িও বেড়ে যায়। হঠাৎ করে প্রচুর যানজটের সৃষ্টি হয়। কাজে যাচ্ছি, এই যে হাঁটুর উপরে কাপড় উঠে যাচ্ছি, তো জ্যাম হচ্ছে বিভিন্ন রাস্তায় পানি জমে যাচ্ছে, যার কারণে আমাদের আরো বেশি ভোগান্তি পোহাতে হয়। দায়িত্ব নেওয়ার পরেও জলাবদ্ধতা না কমায় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আমাদের মনে হইতেছে যে কাজ হয় না, যে কাজ হইতো তাহলে 1 ঘন্টা বৃষ্টি হলে পানি জমে যায় আমাদের এখানে। অনেকে অনেক কথাই বলে, এখন ওনাদের কাজ যদি সঠিকভাবে করতে তাহলে তো এই ভোগান্তি থাকতো না। একটু সময় দিতে হবে আমাদের বোঝার জন্য যে আসলে এই সময়টা কি তারা কি করতে পারতেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সীমাহীন ভোগান্তি থেকে মুক্তি চায় নগরবাসী। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা দূরীকরণের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অভিযানে এডিস মশার লার্ভা পাড়াবার জেল জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোডে মশক নিধনে চিরুনি অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযান কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র। এ সময় এডিস মশার যেন জন্ম না হয়, এই জন্য নগরবাসীকে নিজ দায়িত্বে নিজেদের বাড়ি ও বাড়ির আশেপাশে পরিষ্কার করার কথা বলেন। এলাকার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, আপনার বাসার ভিতরে দায়িত্ব আপনাকে নিতে হবে। আজকে আপনাদেরকে যার বাড়ির আঙ্গিনা কিন্তু তাকে পরিষ্কার করতে হবে। উত্তর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আতিকুল ইসলাম। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিটা কিন্তু যাবে হলো আমাদের যেখানে রিটেনশন পন্ড আছে। আপনারাই দেখেছেন কল্যাণপুর ক খ গ ঘ ম 6টি খালের মধ্যে যে রিটেনশন পন্ডে যেখানে পানিটা যাবে ডাউন স্ট্রিমে, সে ডাউন স্ট্রিমে কিন্তু পানি আসতে পারছে না, কারণ আপ স্ট্রিমে সকল জায়গা কিন্তু দখল হয়ে গিয়েছে। এই ঢাকা শহরে খাল দূষণ এবং খাল দখল এটি একদিনে সম্ভব না, কিন্তু একটু বলতে পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
অভিযানে মশার লার্ভা পাওয়ায় একটি আবাসন কোম্পানি ও চিত্রনায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন বাড়ির প্রকৌশলীকে শাস্তি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানকার যিনি সাইট ইঞ্জিনিয়ার আছেন, কেয়ারটেকার আছেন, যিনি দায়িত্বে আছেন, ওনাকে আমরা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। আগামীকাল বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সংসদ ভবন। 3 জুন বৃহস্পতিবার সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। হুইপ ইকবালুর রহিম জানিয়েছেন, করোনার কারণে সীমিত পরিসরে ও সংক্ষিপ্ত আকারে বসছে এবারের অধিবেশন। রাকিব হাসানের রিপোর্ট। আগামীকাল শুরু হচ্ছে বর্তমান সরকারের ত্রয়োদশ বাজেট অধিবেশন। প্রস্তুত সংসদ ভবন। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন আহম মোস্তফা কামাল। বাজেট উপস্থাপন করার জন্য অনুমতি চাচ্ছি। মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই বাজেট অধিবেশন বসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম। তো করোনা পরিস্থিতির কারণে আমরা এবার বাজেট অধিবেশনটা খুব সীমিত পরিসরে করছি। আমরা অন্যান্য বারের মতো বিদেশি কূটনৈতিক এবং দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানাই, কিন্তু স্বাস্থ্যবিধির কারণেই আমরা এবার করোনা পরিস্থিতিতে কোনো বাইরের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি না এবং সাংবাদিকদেরও আমরা আমন্ত্রণ জানাতে পারছি না। এবারের বাজেটের আকার 6 লক্ষ কোটি টাকা হতে পারে জানিয়ে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরেই বাজেট হবে আশা করছি এবং করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। করোনার কারণে অনেক মানুষ অসহায়, কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে প্রণোদনা দেয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সীমিত পরিসরে বসবে এবারের বাজেট অধিবেশন। প্রতিদিন উপস্থিত থাকবেন 115 থেকে 120 জন সংসদ সদস্য। প্রত্যেকের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক বলেও জানান ইকবালুর রহিম। সংসদ ভবনে প্রবেশের আগে অবশ্যই করোনা টেস্ট করেই আমরা ভিতরে প্রবেশের অনুমতি দেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 2021-2022 অর্থ বছরের জন্য 17,38,716 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বিশাল এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে 1,35,000 কোটি টাকা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত। তিনি বলেন, বাজেট হবে সম্প্রসারণমূলক। এই বাজেট সরকারের যে বাজেট চলছে তার তুলনায় 3.06 গুণ বেশি। তিনি বলেন, বিকল্প বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে 16,03,716 কোটি টাকা। বাজেটের 92.20% যোগান দেবে রাজস্ব খাত। এর মধ্যে 79% হবে প্রত্যক্ষ কর, বাকি 21% পরোক্ষ কর। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ কিংবা বৈদেশিক ঋণ নেওয়া হবে না। ঘাটতি পূরণ হবে বন্ড, সঞ্চয়পত্র ও সরকারি বেসরকারি অংশীদারিত্বে বলেও জানান আবুল বরকাত। 1971 মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মৌলবিধানের ভিত্তিতে প্রণীত মৌলিক রূপান্তরমুখী এই দলিল বাস্তবায়নের প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও দৃঢ় অঙ্গীকার। অন্তর্নিহিত মর্মবস্তু সহ এই দলিল আপাতত গৃহীত হবে কি হবে না, বাস্তবায়িত হবে কি হবে না, এসব প্রসঙ্গ ভবিষ্যতে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশের ছাড়পত্র না পেলে অপেক্ষা না করে প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী থেকে পানি খালে প্রবেশের প্রবাহ ঠিক রাখার পরামর্শ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে 5,239 কোটি 62 লাখ টাকা ব্যয়ের 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারের 58তম এবং বছরের 25তম একনেক বৈঠক অনুষ্ঠিত হয় শেরেবাংলা নগর NAC সম্মেলন কক্ষে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিবির জন্য নারায়ণগঞ্জের 4টি ব্যাটালিয়ন, ফরিদপুরের ভাঙ্গায় মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণ সহ 10টি প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হলেও অনুমোদন হয় 9টি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। মোট 9টি প্রকল্প যেহেতু অনুমোদিত হলো, তার টোটাল ব্যয় হলো 5,239 কোটি 62 লক্ষ টাকা। এই গোটা অর্থের মধ্যে আমাদের জনগণের নিজস্ব অর্থ হলো 5439 লক্ষ টাকা। বিদেশে থেকে ঋণ নিয়েছি আমরা 249 কোটি 93 লক্ষ টাকা। বেজার অবকাঠামো উন্নয়ন, পরিবেশের ছাড়পত্রের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু অনুশাসনের কথাও তুলে ধরেন এম এ মান্নান। যেহেতু অনাপত্তি খুবই জরুরি, পরিবেশ থেকে নেওয়া, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, 2 খুন রক্ষা করতে হবে। কাজও শেষ করব আর অনাপত্তি গ্রহণ করব, কিন্তু চুপচাপ বসে থাকবে, জব দিবে না, এইটা হবে না। যদি এইরকম চুপচাপ বসে থাকে, আমরা ধরে নিব তাদের কিছু বলার নাই, তার মানে ইয়েস, মৌন সম্মতি রক্ষণ। স্কুলে শিশুদের খাদ্য পরিবেশন সংক্রান্ত একটি প্রকল্প ফেরত পাঠানোর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সদস্যরা। প্রতিদিন খিচুড়ি রান্না করা এইটা আসলে উদ্দেশ্য হতে পারে না, কারণ হচ্ছে এতে বলে অত ছেলে মেয়েদের লেখাপড়ারও ক্ষতি হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমাদের এখনই আসলে প্রোগ্রামটা করে ফেলতে হবে। দেশে একদিনে করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে আরও 1765 জনের। দৈনিক শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যা 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কম থাকলেও আবার তা বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা 8,02,305 জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,660 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 9.67%। দেশে ফাইজারের 1,620 ডোজ করোনার টিকা এসে পৌঁছানোতে আশা জেগেছে নগরবাসীর মনে। তবে তাতেও টিকার সংকট কাটবে না। টিকার অভাবে বন্ধ রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্র। দ্বিতীয় ডোজ টিকা নিতে এসে অনেকেই ফিরেছেন হতাশা নিয়ে। চলমান কেন্দ্রগুলোর টিকার মজুদ শেষ হওয়ার পথে। চীনের টিকা আসলেই নতুন করে নিবন্ধন ও প্রথম ডোজ টিকা প্রদান আবার শুরু হবে। আরও জানাচ্ছেন ড্যানি ড্র। দেশে করোনা টিকার মজুদ যখন ফুরিয়ে যাচ্ছে, তখন ফাইজার বায়োএনটেকের টিকা এসে পৌঁছানোয় কিছুটা স্বস্তি এনেছে নগরবাসীর মনে। সোমবার রাত 11:13 এমিরেটসের একটি ফ্লাইটে দেশে পৌঁছায় 1,620 ডোজ টিকা। বাস্তব চিত্র তবুও ভিন্ন, কারণ দেশের মানুষের জন্য এতদিন প্রয়োগ করা হতো ভারত থেকে আনা সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, যার মজুদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক টিকা কেন্দ্র। হতাশ হয়ে ফিরতে হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা নগরবাসীকে। জি, এই যে আমার ডেট দেওয়া আছে এখানে, হ্যাঁ, তাই সেটা দেখা যায় এখন ওনাদের টিকা নাই, বললো যে সাময়িকভাবে আবার আসলে পরে জানাবে। তো আজকে আসি তো এখন দেখলাম বন্ধ। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে যে তাদের টিকা নাই, থাকলে তো ওপেন ছিল, কোনো সমস্যা ছিল না। শেষ পর্যায়ের দিকে চলছে, সেজন্য লোকজনের সংখ্যাও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সর্বোচ্চ চেষ্টা চলছে টিকা সংগ্রহের। চীনের সিনোফার্মের টিকা পাওয়া গেলেই কাটবে জটিলতা, নতুন করে শুরু হবে নিবন্ধন। অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। 12 থেকে 16 সপ্তাহ পর্যন্ত এই ভ্যাকসিনটি দেবার সুযোগ থাকবে এবং সরকার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছে ভ্যাকসিন সংগ্রহ করবার জন্য। আমরা আশাবাদী যে এই ভ্যাকসিন সংগ্রহ হবে এবং আপনারা আপনাদের যে প্রাপ্য দ্বিতীয় ডোজের টিকাটি আছে সেটি আপনারা পেয়ে যাবেন। 15 লাখ মানুষের দ্বিতীয় ডোজ টিকা পেতে বিলম্ব হবে। টিকা পাওয়া সাপেক্ষে জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ফের চালু হতে পারে প্রথম ডোজের টিকা। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্তের সংখ্যা বাড়ছে। কয়েকদিনে এমন রোগী পাওয়া গেছে 8 জন। তাদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা এবং করোনাকালে ভারতে যাওয়ার প্রমাণ নেই। বিষয়টি নিয়ে যশোরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আসতে পারে লকডাউনের ঘোষণা। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। যশোরে সম্প্রতি কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত কয়েকজনের করোনা পজিটিভ হওয়ায় স্থানীয় 36 জনের নমুনা সিকোয়েন্সিং করে ভারতীয় ধরন শনাক্ত করা হয়।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ভারত থেকে সুরাইপথে বাংলাদেশে যশোর প্রত্যন্ত অঞ্চলের লোকজন আসতেছে, এসে তারা কোনো স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরার কারণে আমাদের বাংলাদেশে অত্যন্ত ঝুঁকির ভিতরে আমরা রয়েছি। যেহেতু যশোর সীমান্তবর্তী এলাকা ভারতের, এখানে তারা অবাধে ঘোরাফেরা করছে, প্রশাসনের কোনো নজরদারি নেই, এর জন্য হয়তো আমাদের করোনার ঝুঁকি খুব বেড়ে যাচ্ছে। ভারত থেকে যে লোকগুলো বাংলাদেশে অবাধে চলাফেরা আসছে এবং অবাধে চলাফেরা করতেছে, এই জন্য করোনা বাংলাদেশে বেশি আকারে ছড়াই পড়তেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান তারা সকলেই ভারত ফেরত পাসপোর্ট যাত্রী ছিল। এ নিয়ে যশোরের মোট 15 জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সকল ভারতীয় ধরন উদ্বেগের বিষয়। গত 29 তারিখে প্রায় 36টি নমুনা বিভিন্ন এলাকার আমরা সেগুলোকে সিকোয়েন্সিং করেছি এবং তার মধ্যে 8 জনের শরীরে আমরা ভারতীয় একই ধরন, যে ধরনটি ইতিপূর্বে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে তাদের শরীরে পাওয়া গিয়েছিল, সেই ধরনটি এখানে পাওয়া গিয়েছে। আর জেলা প্রশাসক জানালেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, শনাক্ত বাড়তে থাকলে যে কোনো সময় যশোর জেলা লকডাউনের ঘোষণা আসতে পারে। বাংলাদেশি যাত্রীরা ভারত থেকে আসছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করছি, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে। এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 4500 লোক বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে, তাদের সকলকে আমরা বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন করছি। যশোর জেলা সহ আমরা আশেপাশের আরও কয়েকটি জেলায় বিভিন্ন আবাসিক হোটেলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। শিউলি রোজা, মাই টিভি। বিএনপির রাজনীতি এখন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসায় আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারের সমালোচনা ও ষড়যন্ত্র না করে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ পড়তে বিএনপির প্রতি আহ্বান জানান হাসান মাহমুদ। এই যে উন্নয়ন, এই যে অগ্রগতি, এগুলো অনেকে দেখেও দেখে না, বুঝেও বুঝে না। তাদের রাজনীতিটা শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই তারা সবসময় চিন্তিত। তাদের পুরো রাজনীতিটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। সরকার জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুচিকিৎসার প্রয়োজন হলেও সরকার খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার সাথে দেশের গণতন্ত্র এখন কারাগারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসপাতালে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন এবং এই সরকার কত বড় প্রতিহিংসা পরায়ণ এবং কত তারা যে তাদের পায়ের নিচে মাটি নেই, যে তারা আজকে দেশের বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে বাইরে নিয়ে যাও, কিন্তু তারা বাইরে যেতে দিচ্ছে না। এটা হচ্ছে তাদের দুর্বলতা, তাদের রাজনীতিতে যে দেউলিয়াপনা, জনগণের সঙ্গে যে বিচ্ছিন্নতা। রাজধানীর মহাখালীর আমতলীর মসজিদ গলি থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দি খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত ও এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, নিহত ব্যক্তির নাম ময়না মিয়া, বাড়ি কিশোরগঞ্জে। তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করেছেন। ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে। হারুনুর রশিদ জানান, হত্যার পর লাশ গুম করতেই কয়েক খণ্ড করে মহাখালী ও বনানীতে ফেলে দেওয়া হয়। অভিযোগ করার পরে আমরা সেটা তদন্ত করে আমরা দেখলাম যে সবগুলি একত্র করার পরে আমরা বিভিন্নভাবেই করে আমরা প্রথম বউকে আমরা সন্দেহ করি এবং তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর সে কিন্তু সব কিছুই স্বীকার করেছে। স্বীকারোক্তির প্রেক্ষিতে কিন্তু আমরা সে যে মানে বনানী যে লেখে যে ফেলেছিল সেটা আমরা ডুবুরি দিয়ে আমরা সে মাথাটো পাই এবং সে প্রথম বউ সেটা শনাক্ত করে এবং সে তখন তার সব কিছু সে স্বীকার করে।
করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল সীমান্তে কড়া নজরদারির ওপর গুরুত্ব আরোপ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডক্টর হুসাইন শাফায়েত। এদিকে সাতক্ষীরা সীমান্ত জুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। কেউ যাতে ভারতে যাতায়াত না করতে পারে সেজন্য সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারি। সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে জনগণের অবৈধ গমনাগমনের মাধ্যমে যাতে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোমরা, গাজীপুর, কুশখালী, তলুইগাছা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ গমনাগমন প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হয়েছে। সুষম ও পুষ্টিকর খাবার যে কোনো রোগ, বিশেষ করে সংক্রমণ রোগের সঙ্গে লড়াই করার শক্তি যোগায়। করোনা ভাইরাসের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে দুধ বা আমিষ জাতীয় খাবারের বিকল্প নেই বলেছেন পুষ্টিবিদরা। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। প্রাকৃতিক পুষ্টির সেরা উৎস। করোনা সংক্রমণ এবং গরমকালে নানা শারীরিক সমস্যা থেকে রক্ষা পেতে দরকার সঠিক খাদ্যাভ্যাস। পুষ্টিবিদরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়া দরকার। শীতলকরণ করে ইউএইচটি পদ্ধতি। বিশেষজ্ঞদের মতে দেশের জনসংখ্যার বড় একটি অংশ প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ দুধ পান করে। করোনা সংক্রমণের এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাপ্ত বয়স্কের জন্য 250 মিলিলিটার দুধ পান করা উচিত অ্যাভারেজে। আমাদের বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে, মাত্র আমরা কনজিউম করছি কিন্তু 65 ml। তার মানে আমরা যতটুকু দরকার তার মাত্র 25% লেভেলে মিল্ক কনজিউম করছি। 2001 সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে জুনের 1 তারিখ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হচ্ছে। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো প্রতিদিন দেশের মোট উৎপাদন দুধের মাত্র 5% সংগ্রহ করে। এর পরিমাণ 13.5 লাখ লিটারের মতো। খামারি পর্যায়ে দুধ সংরক্ষণে বর্তমানে উচ্চ তাপমাত্রা বা আল্ট্রা হাই টেম্পারেচার ইউএইচটি পদ্ধতিতে প্রক্রিয়া করে দুধ বাজারজাত করা হচ্ছে। ইউএইচটি পদ্ধতিতে প্রক্রিয়া করা দুধ 6 মাস খাওয়ার উপযোগী থাকে। এই দুধটাকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। 6 মাস এমনকি 1 বছর পর্যন্ত বাক্স খুলে সম্পূর্ণ পানযোগ্য নিরাপদ অবস্থায় পাবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যাব খেলার সংবাদে। বিশ্বকাপ বাছাইয়ে আগামী 3 জুন বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি সামনে রেখে কাতারে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিটনেস আর ট্যাকটিক্স দুই দিকেই লক্ষ্য রেখে এগুচ্ছে জামাল ভুঁইয়ারা। গোল করার দক্ষতা বাড়াতে অনুশীলনে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কাজ করছেন কোচ জ্যামিডে। গোলরক্ষকদেরও ঝালিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর 7 ও 15 জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট খেলোয়াড়রা। আফগানদের বিপক্ষে ভালো করার প্রত্যাশা তাদের। আফগানিস্তান টিমের সম্বন্ধে আমাদের কিছু ধারণা আমরা পেয়েছি, কারণ ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। সো ওই ম্যাচ দেখে আমরা ওদের উইক পয়েন্ট আর স্ট্রং পয়েন্ট এগুলো আমরা বের করার চেষ্টা করেছি। আসলে এটা হলো সবচেয়ে বড় একটা স্ট্রেস, তো এই জায়গায় আমরা ম্যাচ টু বাই ম্যাচ খেলার চেষ্টা করব। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার কৃষক থেকে সাধারণ মানুষ। ক্ষেতের ফসল তো নষ্ট করছেই, ঘরবাড়ি সহ সবখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ইঁদুর। এতে নিউ সাউথ ওয়েলস সহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কার্যত সংকটে থাকা জনজীবনে দেখা দিয়েছে প্লেগের ভয়। মির্জা মান্নানের রিপোর্ট। যেদিকেই চোখ যাবে শুধুই ইঁদুর আর ইঁদুর। হাজারে হাজারে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে ফসলের মাঠে, ঘরে, হোটেলে, এমনকি হাসপাতালে। ভয়াবহ এই চিত্র অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের। এই পরিস্থিতিকে অনেকে ইঁদুর বৃষ্টি বলেও আখ্যা দিয়েছেন।
নিউ সাউথ ওয়েলস সহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ইঁদুরের উপদ্রবে কার্যত অতিষ্ঠ জনজীবন। সংকট এতটাই গভীর যে একে নজিরবিহীন আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য $5,000 কোটি প্যাকেজ ঘোষণা করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। ফসলের ক্ষতির আশঙ্কায় বহু কৃষক পানিতে চুবিয়ে অথবা বিষ দিয়ে ইঁদুর মারছেন। তবে ইঁদুর মারার বিষও কম পড়তে শুরু করেছে। অবস্থা বেগতিক দেখে জিঙ্ক ফসফাইডের মতো বিষের উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইঁদুর মারার উপদ্রব থেকে রক্ষা পেতে অনেকটা নিরুপায় হয়ে ভারত থেকেও নিষিদ্ধ বিষ ব্রোমাডিওলন আমদানির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এখনও এতে সবুজ সংকেত দেয়নি। এদিকে ইঁদুরের উপদ্রবে অস্ট্রেলিয়ায় দেখা দিয়েছে প্লেগের আতঙ্ক। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত মার্চ থেকেই ইঁদুরের প্রভাবে হওয়া টাইফয়েড জ্বরের মতো রোগও বৃদ্ধি পেয়েছে। ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা প্রায় নিজেদের দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ায় 5 দশকে সবচেয়ে ভয়াবহ খরার পর গত কয়েক বছরে ভারী বৃষ্টিপাত হয় ফসলের উৎপাদন বেড়েছে, আর এতে আকৃষ্ট হয়ে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্সিয়া মান্নান, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৌসুমের প্রথম ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, নাকাল নগরবাসী, ব্যবস্থা গ্রহণের আশ্বাস মেয়র আতিকুল ইসলামের। কাল বসছে সংসদের অধিবেশন। বৃহস্পতিবার বাজেট পেশ, অর্থনীতি সমিতির 17,38,716 কোটি টাকার বিকল্প বাজেট। পরিবেশ ছাড়পত্র বিলম্ব হলে অপেক্ষা না করে কাজ শুরু নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকের 5,239 কোটি টাকার 9 প্রকল্প অনুমোদন। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 1,765 জন। ফাইজারের টিকা আসায় জনমনে স্বস্তি, চীনেরটা আসলেই দেয়া শুরু হবে। পৃথিবীর কাছ ঘেঁষে আজ ছুটে যাবে গ্রহাণু 2021 KT-1। ধাতু পাথরের খণ্ডটি থেকে বিপদের আশঙ্কা নেই, জানালেন বিজ্ঞানীরা। বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। কাতারে কঠোর অনুশীলন, ভালো করার প্রত্যাশা খেলোয়াড়দের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।